আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি দেশের বর্তমান এই পরিস্থিতিতে আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে কখন কে কোন চালটা দেয় আর তার প্রভাব কত সুদূরপ্রসারী হতে পারে তা নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে একটু ইতিহাসের পাতা কিন্তু উল্টাতে হয়। আপনারা যদি প্রাচীন কূটনীতির দিকে একটু ভালো করে তাকান, বিশেষ করে চাণক্য নীতি বা মেকিয়াভেলির দ্য প্রিন্স পড়েন, দেখবেন সেখানে একটা কথা খুব স্পষ্টভাবে কিন্তু বলা আছে। সেটা হচ্ছে একজন শাসকের প্রথম পদক্ষেপই বলে দেয় তার গন্তব্য আসলে কোথায় এবং কোন দিকে। দর্শক, আর ঠিক এই জায়গাতেই আজকের আলোচনাটা আমি শুরু করতে চাই। দেখুন, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব দায়িত্ব নেয়ার পর তার প্রথম বিদেশ সফরের জন্য বেছে নিলেন মালয়েশিয়া এবং তারপর সোজা চলে গেলেন চীনে। আপাত দৃষ্টিতে এটা একটা সাধারণ রাষ্ট্রীয় সফর মনে হলেও ভূ রাজনীতির গভীর জলে কিন্তু এর ঢেউ আছড়ে পড়েছে অনেক দূর পর্যন্ত। এই নিয়ে কিন্তু কূটনৈতিক পাড়ায় নানা ধরনের কথাবার্তা চলছে। আমাদের এই ভূখণ্ডে অর্থাৎ বাংলাদেশে একটা অলিখিত প্রথা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছিল, একটা ঐতিহ্য বলতে পারেন। নতুন সরকার প্রধান দায়িত্ব নেয়ার পর তার প্রথম আন্তর্জাতিক ফ্লাইটের গন্তব্য সাধারণত কোথায় হয়? হ্যাঁ, ঠিক ধরেছেন, সেটা হয় নয়াদিল্লি। ভারতের সাউথ ব্লক সবসময় এই প্রথম সফরটাকে নিজেদের একটা কূটনৈতিক অধিকার বা সম্মানের জায়গা হিসেবেই দেখে এসেছে। কিন্তু এবার সেই প্রথাটা ভাঙল। প্রধানমন্ত্রী ভারতকে বলা চলে একরকম সযত্নে পাশ কাটিয়ে বা বলতে পারেন এড়িয়ে গিয়ে তার পররাষ্ট্রনীতির নতুন এক অগ্রাধিকারের তিনি কিন্তু জানান দিলেন। আর এই জানান দেয়ার শব্দটা দিল্লির ক্ষমতাশালী করিডোরগুলোতে বেশ জুড়ে বেজেছে। তা আমরা ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলোর দিকে একটু ভালো করে তাকালে কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে পারি। দর্শক, আপনারা যদি ভারতের দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস বা দ্য টেলিগ্রাফের মতো প্রভাবশালী যে সকল পত্রিকাগুলো রয়েছে সেই সকল পত্রিকাগুলোর পাতা উল্টান, তাহলে দেখবেন সেখানে কেমন একটা চাপা অস্বস্তি কিন্তু তাদের মধ্যে কাজ করছে। দ্য টেলিগ্রাফ তো একটা দারুণ শব্দ এখানে ব্যবহার করেছে। তারা বলছে কোনো দেশের সরকার প্রধানের প্রথম সফরের এই ভৌগোলিক অবস্থান বদলানোটা কখনোই আসলে আকস্মিক বা অ্যাক্সিডেন্টাল হতে পারে না। এটা একটা সুচিন্তিত রাষ্ট্রকৌশল। তারা খুব নিখুঁতভাবে এখানে বিশ্লেষণ করেছে যে জুলাই মাসের সেই অভ্যুত্থানের পর দায়িত্ব নেয়া এই সরকার হয়তো একটা ব্যালেন্স বা ভারসাম্য বর্তমান সময়ে এসে তৈরি করতে চাইছে। কিন্তু এই ভারসাম্য তৈরি করতে গিয়ে ভারতের যে ঐতিহ্যগত প্রভাব এই অঞ্চলের ছিল, সেখানে যে একটা বড়সড় ধাক্কা লেগেছে, সেটা ভারতীয় মিডিয়াগুলো কিন্তু আর কোনোভাবেই লুকিয়ে রাখতে পারছে না অথবা ধামাচাপা দিতে পারছে না। এখন আসুন এই পুরো দৃশ্যপটে চীনের অবস্থানটা একটু বোঝার চেষ্টা করি। দিল্লির এই অস্বস্তি দেখে বেজিং আসলে কি করছে? খুব স্বাভাবিকভাবেই তারা কিন্তু মুচকি হাসছে। চীনের অন্যতম প্রভাবশালী পত্রিকা, তাদের ক্ষমতাসীন দলের মুখপাত্র পিপুলস ডেইলির পৃষ্ঠপোষকতায় চলা গ্লোবাল টাইমসের রিপোর্টটা যদি আপনারা একটু ভালো করে পড়েন, তাহলে দেখবেন সেখানে এই ভারতীয় মিডিয়ার তুলপাড় নিয়ে বেশ রসালো আলোচনা করা হয়েছে। চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের যে ন্যাশনাল স্ট্র্যাটেজি ইনস্টিটিউট আছে, সেখানকার গবেষক চিয়ান ফ্যাং খুব চমৎকার একটা কথা কিন্তু এই বিষয়টির প্রেক্ষাপটে বলেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন ভারতের কিছু কৌশলগত মহল এখনো সেই পুরনো চশমা দিয়ে দক্ষিণ এশিয়াকে দেখে, যেখানে তারা নিজেদেরকে অপ্রতিদ্বন্দ্বী নেতা মনে করে। কিন্তু বাস্তবতা তো বদলে গেছে। বাংলাদেশ আর চীনের এই ঘনিষ্ঠতা দিল্লির প্রভাবকে যে খর্ব করবে আর বাংলাদেশে ভারতের অবস্থান যে দুর্বল হতে পারে, সেই উদ্বেগটাই এখন ভারতীয় বিশ্লেষকদের, আমি বলবো, রীতিমতো কিন্তু রাতের ঘুম হারাম করে দিয়েছে। আর এই কথাগুলোর মধ্য দিয়ে চীন কিন্তু খুব সূক্ষ্মভাবে
একটি জিনিস এখানে বুঝিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীনমুখী পদক্ষেপে তারা আসলে কতটা খুশি। কিন্তু এখানেই গল্পের শেষ না, সুপ্রিয় দর্শক। সমীকরণটা এত সরল হলে তো কোনো কথাই ছিল না, তাই না? আপনারা একটু গভীরভাবে ভালো করে ভেবে দেখুন অথবা চিন্তা করুন। একদিকে আমরা দেখছি যুক্তরাষ্ট্রের সাথে এক চরম বিতর্কিত চুক্তির বাধ্যবাধকতা, যে চুক্তিগুলোর কারণে অনেকেই কিন্তু মনে করেন বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা বা সার্বভৌমত্ব বেশ খানিকটা হুমকির মুখে। আবার অনেকেই বলেন ডক্টর ইউনূসের সময়কার সেই চুক্তির মাধ্যমে আমরা যেন একরকম যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক পেটের ভিতরে ঢুকে গেছি, যেখানে চীন থেকে দূরে থাকার একটা অদৃশ্য বা দৃশ্যমান চাপ সবসময় কিন্তু রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত সব বাধ্যবাধকতা আর চোখরাঙানি থাকার পরও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ঠিকই কিন্তু চীন সফরে গেলেন। তাহলে কি আমরা ধরে নেব যে তিনি যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে যাচ্ছেন, নাকি এর পেছনে অন্য কোনো গভীর খেলা চলছে, যে খেলাটি পর্দার আড়ালে রয়েছে? আপনারা হয়তো মনে আছে গত শনিবার সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও মার্কিন রাষ্ট্রদূত ডক্টর খলিলের কার্যালয়ে অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে ছুটে গিয়েছিলেন। সাংবাদিকদের সামনে তিনি সেখানে কি বললেন? তিনি বললেন তিনি নাকি বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ার আবেদন জানাতে এসেছেন। দর্শক, ভাবুন একবার, একজন দুধে মার্কিন কূটনীতিক ছুটির দিনে ছুটে আসছেন নিছকই ফুটবলের গল্প করতে। কূটনীতির ময়দানে এত বড় রসিকতা বোধহয় খুব কমই দেখা যায়, তাই না? অথবা এখন পর্যন্ত কূটনৈতিক যত বিশ্লেষণ আমি করেছি সেই বিশ্লেষণগুলোর মধ্যে এ ধরনের ফুটবল রসিকতা বা বলা চলে ফুটবল রাজনীতি আমি এর আগে কিন্তু কখনো শুনিনি কিংবা কখনো দেখিনি। আসলে এটা বলার কারণ কি? এটা বলার পেছনে নিছক কারণ একটাই, সেটা হচ্ছে পর্দার আড়ালে যা ঘটছে বা যে কারণে পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূত ছুটে গিয়েছিলেন এত তড়িঘড়ি করে সাপ্তাহিক ছুটির দিনে, তিনি আসলে যে কারণে গিয়েছেন সেই কারণটা পর্দার আড়ালেই রাখতে চাইছেন। অর্থাৎ এখানে বলা চলে যে সুস্পষ্ট এমন কিছু গোপনীয়তা রয়েছে, যেই গোপনীয়তাগুলো কূটনৈতিক যে বেধি রয়েছে সেই বেধি বের করে বাইরে আসার কোনো অবকাশ নেই, এবং তারাও এটি কূটনৈতিক সেই বেধির ভেতরেই রাখতে চাইছেন। আর এই পর্দার আড়ালের খেলাটা কিন্তু অত্যন্ত জটিল। এটা যে কোনো সময়ে যে কোনো কিছুর পরিবর্তন ঘটিয়ে দিতে সক্ষম, বিশেষ করে আন্তর্জাতিক ভূ রাজনীতি এবং আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে এই পর্দার আড়ালের খেলাগুলোই কিন্তু আমাদের দেশের রাজনীতির পট পরিবর্তন করে ফেলতে সক্ষম। তাহলে সুপ্রিয় দর্শক, এই যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের চীন সফর, ভারতকে পাশ কাটানো, মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তিগুলোকে চোখ রাঙিয়ে চীনের দিকে অগ্রসর হওয়া, এর ফলাফল আসলে কি হতে পারে? দেখুন, এর ফলাফল নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে খুব একটা গভীরে কিন্তু যেতে হয় না। এখানে একটা নেগোসিয়েশন অবশ্যই রয়েছে, যেটা বাইরে থেকে আমরা সবাই দেখতে পাচ্ছি। এই যেমন ধরুন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু বর্তমান সময়ে আমি যদি বলি একেবারেই ভালো নয়, তাহলেও কিন্তু মন্দ হবে না। অর্থাৎ আমাদের দেশের রিজার্ভ থেকে শুরু করে আমাদের বর্তমান যে অর্থনৈতিক কাঠামো রয়েছে সেই অর্থনৈতিক কাঠামো কিন্তু অনেকটাই ভঙ্গুর অবস্থায় রয়েছে, এবং চীন বাংলাদেশের জন্য একটা বিশাল অর্থনৈতিক বন্ধু। আর এই অর্থনৈতিক যে ঋণ কিংবা অর্থনৈতিক যে সাহায্য, সেগুলো কিন্তু চীন ব্যতীত অন্য কেউ বাংলাদেশকে এত ব্যাপক পরিমাণে দেয় না। সুতরাং প্রধানমন্ত্রী হয়তো চিন্তা করেছেন যে প্রথমে বাংলাদেশের যে অর্থনৈতিক শূন্যতা রয়েছে সেই শূন্যতাকে আমাদের পূরণ করতে হবে, এবং এই কারণেই তিনি চীন সফরে যাচ্ছেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত এবং পররাষ্ট্রমন্ত্রী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের মধ্যে সাপ্তাহিক ছুটির দিনে যে পর্দার আড়ালের ঘটনা রয়েছে, সেখানে মূলত এই অর্থনৈতিক সমীকরণকেই সামনে নিয়ে আসা হয়েছে, যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো প্রকার বাধা বিপত্তি এখানে আটতে না পারে। কিন্তু প্রশ্ন থেকে যায়, ভারতকে পাশ কাটিয়ে বা ভারতকে কোনো প্রকার তোয়াক্কা না করে চীনের দিকে ঝুঁকে যাওয়া,
এর পর্দার আড়ালে কি প্রভাব রয়েছে? দেখুন, ভূ রাজনীতিতে সবার জাতীয় স্বার্থ, সবার নিজ নিজ স্বার্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ভারত যদি মনে করে যে চীনের সাথে ঘেঁষাঘেঁষি বাংলাদেশের শুধুমাত্র অর্থনৈতিক সুবিধার জন্য, তাহলে হয়তোবা ভারত এখানে কোনো ধরনের তুচ্ছবাচ্য করবে না। কিন্তু যদি তারা মনে করে যে তাদের যে জাতীয় নিরাপত্তা, তাদের যে স্বার্থ, সেই স্বার্থতে আঘাত পড়ার সম্ভাবনা রয়েছে, তাহলে আমার রাজনৈতিক বিশ্লেষণের দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে ভারত কখনোই বসে থাকবে না। তারা কোনো না কোনোভাবে এই সরকারকে কূটনৈতিকভাবে একটু হলেও দাবার গুটি আটানোর চেষ্টা করবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, তাহলে ভারত মূলত যে কাজটা করবে, মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ভারতের এই কাজটাকে সায় দেবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই চায় না যে চীনের আধিপত্য এই বাংলাদেশে, এই ভূখণ্ডে কিংবা এই বঙ্গোপসাগরে, এই বদ্বীপে, ইন্দো প্যাসিফিকে বেড়ে যাক। তারা সবসময় চায় চীনকে তারা দূরে সরিয়ে রাখতে, অর্থাৎ যারা চীনকে থ্রেড মনে করে। সেই হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা এবং ভারত এখানে কিন্তু এক সুতোয় গাঁথা। যদি অর্থনীতির বাইরে অন্য কোনো বিষয় হয়ে থাকে, তাহলে সাধারণত আমেরিকাও এখানে কিন্তু বিষয়টি ভালোভাবে নিবে না। আবার ভারত তো অটোমেটিক্যালি তাদের স্বার্থে আঘাত পড়লে, তাদের জাতীয় নিরাপত্তা আঘাত পড়লে এটাকে কখনোই কিন্তু ভালো দৃষ্টিকোণ থেকে নেবে না। এর ফলাফল কি হতে পারে? দেখুন, এর ফলাফল আসলে বলা খুব একটা সহজ কাজ নয়। আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে কি ঘটছে। এটা কি শুধুই অর্থনৈতিক সাহায্য লাভের সফর? নাকি এর আড়ালে কোনো সামরিক সাজসজ্জা রয়েছে? এর আড়ালে ভারতের জাতীয় নিরাপত্তার কোনো থ্রেট রয়েছে কিনা? অথবা আমেরিকার চুক্তিগুলোকে পাশ কাটিয়ে, অথবা আমেরিকা যে চুক্তিগুলোর মাধ্যমে বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে, সেরকম কোনো চুক্তি কি আদৌ সস্তায় চীনের সাথে হয়ে যাচ্ছে কিনা? এগুলোর পর এগুলোর যদি হয়ে যায়, তাহলে কিন্তু এখানে যে ফলাফলটা আসবে সেটা বাংলাদেশের জন্য না হোক, বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে দেশ পরিচালনার বডিটি রয়েছে, সেই বডিটির উপর কিন্তু একটা বড় প্রভাব পড়তে পারে। এবং এই প্রভাব ছোটখাটো কোনো প্রভাব হবে বলেও কিন্তু মনে হচ্ছে না। অনেক বড় এবং সুদূর প্রসারী প্রভাব কিন্তু নিয়ে আসতে পারে। কূটনৈতিক মহলে নজর দিলে বলা চলে নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের কোনো কড়া বার্তা ছিল। কিন্তু সেই বার্তার পরও এই যে প্রধানমন্ত্রীর চীন সফর, এটা প্রমাণ করে যে বাংলাদেশ একটা মারাত্মক ঝুঁকির মধ্যে আছে বা ঝুঁকি নিচ্ছে। যে মার্কিন চুক্তি আমরা এত তীব্র বিরোধিতা করেছি, যে চুক্তি দেশকে একটা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করার কথা বলে, সেই চুক্তির বোঝাও সরকার বুঝছে। আবার একই সাথে চীনের দিকেও কিন্তু সরকার হাত বাড়াচ্ছে। আর এই যে জটিল সমীকরণ, এই সমীকরণের মধ্যে আরেকটা গুটি কিন্তু নীরবে চাল দেওয়া হয়েছে। কিছুদিন আগেই ডক্টর খলিল রাশিয়া সফর করে এলেন। একবার ভাবুন অবস্থাটা। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সামলানো, অন্যদিকে নিজেদের সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার চীনকে আস্থায় নেওয়া, আবার এর মাঝে রাশিয়াকে কিন্তু হিসাবে রাখা। আর এই সব কিছু ঘটছে আমাদের বৃহৎ প্রতিবেশী ভারতকে একরকম বলা চলে সাইড লাইনে বসিয়ে রেখে, কিংবা বেঞ্চে বসিয়ে রেখে, যেটা ফুটবলের মাঠে ঘটে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বহুমুখী একটা দড়াবাজির খেলা চলছে, এর শেষ পরিণতি প্রকৃতপক্ষে কি? বাংলাদেশ কি আসলেই পারবে সবার সাথে একটা উইন উইন সিচুয়েশন বা উভয় পক্ষের জন্য লাভজনক অবস্থান তৈরি করতে? যদি আমরা আমাদের জাতীয় স্বার্থকে সবার উপরে রেখে মাথা উঁচু করে নিরপেক্ষতার সাথে এই পরাশক্তিগুলোর সাথে সম্পর্ক বজায় রাখতে পারি, তবে সেটা হবে আমাদের কূটনীতির এক অবিস্মরণীয় সাফল্য। কিন্তু সুপ্রিয় দর্শক, ইতিহাস কিন্তু আমাদেরকে সতর্ক করে, উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতকে যদি এড়িয়ে যাওয়া হয় বা ভারতকে এড়িয়ে গিয়ে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র আর চীনের মতো দুই বিপরীতমুখী শক্তির সাথে একসাথে খেলা করাটা একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ পথ। দর্শক, কূটনীতিতে কিন্তু একটা কথা আছে, আপনি যদি সবাইকে খুশি করতে যান, দিন শেষে দেখবেন কেউই আপনার আপন থাকছে না।
এটাই সত্য, এটাই বাস্তব। যদি এই মার্কিন চুক্তির বেড়াজালে আটকে থেকে আমরা আমাদের সত্যিকারের মিত্রদের কোনোভাবে দূরে ঠেলে দেই আর পরাশক্তিগুলোর এই রেষারেষির মাঝখানে নিজেদেরকে গিনিপিগ বানাই, তবে কিন্তু সামনে এক গভীর এবং অন্ধকারচ্ছন্ন পথ আমি মনে করি অপেক্ষা করছে। আমাদের নীতি নির্ধারকদের আসলে বুঝতে হবে এটা কোনো সাধারণ দাবার বোর্ড নয়। এখানে একটু ভুলচাল মানেই পুরো দেশের ভবিষ্যৎ একেবারে খাদের কিনারায় নিয়ে চলে যাওয়া। এখন শুধু আসলে যেমনটা আমি আগে বলেছিলাম, সময়ের অপেক্ষা। দেখা যাক এই জটিল এবং প্রায় অসম্ভব এক সমীকরণ আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করায়। এই আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক, বিপক্ষে হোক, ভালো হোক কিংবা খারাপ হোক, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।